আবির চেয়ারের উপর পা তুলে আরাম করার ভঙ্গিতে আধশোয়া হয়ে বসেছিল। ভদ্রলোকের কথায় একটু অবাক হয়ে চেয়ার দোলাতে দোলাতে তার দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? চোরের সঙ্গে খুনির সম্পর্ক রয়েছে এটা আমারও মনে হচ্ছে ঠিকই, কিন্তু আপনি এতটা নিশ্চিত কি করে বলছেন যে খুনটা হয়েছে চোরের জন্য? হতে পারে যে চোর চুরি করতে এসে তারপর বাধা পেয়ে এমন করেছে। না আবিরবাবু, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আমার যতদূর মনে হচ্ছে ব্যাপারটা সেরকম নয়। দাদার খুনের খবরটা পেয়েই আমি এসেছিলাম। তারপর পুলিশের সঙ্গে কথা বলে যখন জানতে পারলাম যে বাড়ি থেকে তেমন কিছুই পাওয়া যায়নি, তখন একটু খটকা লেগেছিল প্রথমে। তাহলে কি কেউ খুন করেছিল দাদাকে? তারপর যখন খবরটা শুনতে পেলাম তখন বুঝলাম যে আসল ব্যাপারটা কি। তার মানে আপনি বলতে চাইছেন কেউ জানতো যে টাকাটা ওই ঘরের আলমারিতে রয়েছে এবং সেই টাকাটার জন্য কেউ খুন করেছে, না হলে ঘরের কোথাও কোনো ধস্তাধস্তি কিংবা খোঁজাখুঁজির চিহ্ন মাত্র নেই। আলমারি খুলে টাকাটা ওখান থেকে নিয়ে চোর চলে গেল, তার মানে চোর নিশ্চয়ই কাছের কেউ। আচ্ছা অনিন্দ্যবাবু, আপনি ছাড়া আর কে জানতো যে টাকা দিব্যেন্দুবাবুর কাছে আছে? দেখুন, দাদার কাছে যে টাকাটা আছে সে ব্যাপারটা আমি প্রথমে জানতাম না। বাড়ি বিক্রির খবরটা তো আমি এখানে আসার পরেই পেয়েছি। আপনার কি মনে হয় টাকাটা ওদের কাছেই আছে? আর সেই খবরটা আমি আগে থেকেই দাঁড়ান, দাদা আগের দিন রাতে আমাকে বলেছিল, কিন্তু টাকাটা ঘরের ওই আলমারিতেই আছে সেই কথাটা আমি সত্যিই জানতাম না। কিন্তু এছাড়া টাকাটা যে ওই ঘরেই আছে সেটা আর কে জানবে এ তো আমি বুঝতে পারছি না। বাড়ির কাজের লোক হয়তো জানতে পারে, তাছাড়া যে টাকাটা দিয়েছিল না, কিন্তু সেই বা কি করে জানবে যে টাকাটা কোথায় আছে? এতক্ষণ ধরে আমি আর আবির উল্টো দিকে বসে থাকা অনিন্দ্যবাবুর কথা শুনে চলেছিলাম। এবার বললাম, কিন্তু অপরাধী খবরটা পেয়েছে এবং আমার তো মনে হয় যে কারণেই হোক চুরি আর খুন দুটোই একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু আবির, আমি এটা বুঝতে পারছি না, বাড়িতে যখন খুন হলো তখন কাজের লোকগুলো কোথায় ছিল? দেখুন আবিরবাবু, বাড়িতে কাজের লোক যে আছে অর্থাৎ ওই মাধবদা, তাকে সন্দেহ করার কোনো কারণ আছে বলে তো আমার মনে হয় না। আমাদের দেশের বাড়িতেও থাকতো মাধবদা। আর আপনি যদি মনে করেন যে মাধবদা এই সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে, তাহলে কিন্তু বড্ড ভুল করবেন। মানে আমরা যখন অনেক ছোট ছিলাম মাধবদাকে আমরা তখন থেকে চিনি। তবে হ্যাঁ, মাধবদার একটা সমস্যা হয়েছে কয়েক বছর ধরে। আসলে বয়স হচ্ছে তো, তাই সে কানে একটু কম শোনে। রাতের বেলা কিছু হলেও সেটা মাধবদার শোনার কথা নয়। অর্থাৎ রাতের বেলা যদি বাড়িতে কেউ এসেও থাকে সে ব্যাপারেও মাধবদা কিছুই জানবে না। ঠিক আছে অনিন্দ্যবাবু, আপনি তো সব কথাই বললেন, আমাদের একবার ওখানে গিয়ে ব্যাপারটা দেখা দরকার। জায়গাটা না দেখলে কিছুই সেভাবে বলা যাবে না। আশা করছি আপনি এখন কয়েকটা দিন এখানেই থাকবেন। থাকতে হবে। এদিকের ব্যাপারটা না মিটে যাওয়া পর্যন্ত তো এখান থেকে যেতে পারবো না। তাছাড়া এই বাড়িটাও তো না হলে খালি পড়ে থাকবে। বাড়িটার একটা ব্যবস্থা করে যেতে হবে। দাদার কাছাকাছি বলতে তো আমি ছাড়া আর কেউ নেই। এইসব কিছুই তো এখন আমার দায়িত্ব। তাছাড়া পোস্টমর্টমের পর মৃতদেহটাও নিতে হবে। তাহলে তখনই যাওয়া যাক। আপনার দাদার বাড়িটা বিশেষ করে একবার ওই ঘরটা দেখে আসি, তারপর আপনাদের বাড়ির কাজের লোক ওই মাধবের সঙ্গে একবার কথা বলে নেওয়া যাবে। সমস্ত ব্যাপারটাই জানা দরকার, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এখনো থেকেই যাচ্ছে, অপরাধী কি করে জানলো আলমারিতে ঠিক ওই জায়গাতেই টাকাটা আছে? আবিরের সঙ্গে আমি আর অনিন্দ্যবাবু বেরোলাম। বাইরে বেরিয়ে একটা গাড়ি ধরে গিয়ে পৌঁছলাম অনিন্দ্যবাবুর দাদা দিব্যেন্দুবাবুর বাড়িতে। ঘরের দরজা বন্ধ ছিল। বেশ কিছুক্ষণ ধাক্কাধাক্কি করার পর ভেতর থেকে একজন বয়স্ক লোক এসে দরজা খুলে দিল। তার চোখ মুখ ফ্যাকাশে, যে কারণেই হোক ভীষণভাবে ভেঙে পড়লে চোখ মুখের অবস্থা যেমন হয় খানিকটা তেমনই। প্রথমে অনিন্দ্যবাবুকে দেখে বয়স্ক লোকটি কিছু বলতে যাচ্ছিল, তারপর আমাদের দেখে নিজেকে সামলে নিল। আমরা ঘরে গিয়ে ঢুকতেই পেছনের দরজাটা বন্ধ করে ঘরের ভেতরে এসে দাঁড়ালো সেই লোকটি। অনিন্দ্যবাবু পরিচয় করে দিলেন, এই হলো সেই মাধব।
তার মাথার চুল সাদা, মুখের চামড়া কুঁচকে এসেছে। কানে যে একটু কম শোনে সেটা তার অভিব্যক্তি দেখলেই বোঝা যায়। সে আমাদের সামনে এসে দাঁড়িয়ে রইল। আমরা বসতেই অনিন্দ্যবাবু আমাদের জন্য চায়ের কথা বলে দিলেন, কিন্তু আবির তখনই তাকে ছাড়ল না। বলল, আচ্ছা, দিব্যেন্দুবাবুর খুনটা তো হয়েছে দুদিন আগে। সেদিন রাতের বেলা কিংবা সন্ধ্যের দিকে কেউ তার সাথে দেখা করতে এসেছিল? কথাগুলো আবির জোরেই বলেছিল। তাছাড়া আবির কথাগুলো বলার পর অনিন্দ্যবাবু আস্তে আস্তে সেই কথাটা আরেকবার পুনরাবৃত্তি করলেন তার কানের কাছে। তাতেই মাধব এবার বলল, না, বড়বাবুর কাছে তো সেদিন কেউ আসেনি, দিনেও না রাতেও না। এমনিতে বড়বাবু লোকজনের সঙ্গে খুব একটা মিশতেন না, নিজের মতোই থাকতো। সকাল আর সন্ধেবেলায় একটু হাঁটতে বেরোতেন মাঝে মাঝে, তখন তার সঙ্গে আমিও থাকতাম। কিন্তু আমারও তো বয়স হয়েছে, বুঝতেই পারছেন, অত হাঁটাহাঁটি আমার ভালো লাগে না। তাই একবার ছাড়া বাবু কিন্তু সহজে বাইরে যেতেন না। তোমার বাবুর পরিচিত লোকজন যারা আছে তারা বাড়িতে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসে? একজন আসে। আসলে এই এলাকায় বড়বাবুর সঙ্গে একজনেরই ভালো চেনাশোনা রয়েছে। এখানে এলাকার আশেপাশে তার অনেকগুলো বাড়িও আছে। তারই তো একটা বাড়ি এই খুনের কয়দিন আগে বিক্রি হলো। এই টাকাটাই তো বাবুর ঘরের আলমারিতে ছিল। ওই বাবু তো শহরে সব সময় থাকতেন না, তিনি থাকতেন বাইরে বাইরে। বাবুর অনেক টাকা, এখানে ওখানে জায়গা কেনেন, বাড়ি কেনেন, আর পরে সেই সমস্ত আমার বাবুর সাহায্যে কিংবা নিজেও বিক্রি বাটা করেন। এসব কথা আমি বাবুর কাছেই শুনেছি। বাড়ি বিক্রির কাজ যখন করেন তার মানে তার সঙ্গে লোকজনের দেখা সাক্ষাৎ লেগেই থাকে? মাঝে মাঝে যে হয় না সে কথা বলবো না, তবে অনেকেই বাড়িতে আসে, বাড়িতে এসেই কথা বলে। এলে আমিও তো তাদের চা দিয়ে যাই। তার মানে যে টাকাটা চুরি করে গেছে সেই টাকাটাও কেউ দিয়েছিল। যে দিয়ে গিয়েছিল তাকে কি তুমি দেখেছিলে? না বাবু, যেদিন রাতে বাবু মারা যায় তার দুদিন আগে বাবু টাকাটা নিয়ে এসেছিলেন। সন্ধ্যাবেলায় যখন বেরিয়েছিলেন তখন ফেরার সময় টাকাটা নিয়ে এলেন। আমায় বললেন, মাধবদার টাকাটা আলমারিতে তুলে রেখো। আমি আলমারিতে ঢুকিয়ে রাখলাম। রাখতে রাখতে বললাম, টাকাটা ওই বাবুকে দিয়ে এলেই তো হয়, শুধু শুধু কেন নিয়ে এলে সঙ্গে করে? রমাকান্ত বাড়িতে নেই, সে ফিরলে তখন তাকে দিয়ে দেবো। তাছাড়া তুমি তো জানোই রমাকান্ত আমায় বড় ভরসা করে, তাই ভরসা করে টাকাটা যখন আমার কাছে রেখে দিতে বলেছে তাহলে আমার কাছেই রাখি। এমনি এমনি বাড়িতে এতগুলো টাকা রেখে দেওয়া আমার তো ব্যাপারটা ভালো মনে হয় না। বাড়িতে আমরা মাত্র দুজন লোক, যদি চোর বাটপার বাড়িতে আসে তখন তো এই টাকাগুলো যাবে। আরে তুমি চিন্তা করো না মাধবদা, আমার কাছে যে এতগুলো টাকা আছে আর সেটা যে কোথায় আছে সে কথা তো এত সহজে কেউ জানতে পারবে না। তুমি যাও, রেখে এসো। তারপরে আমি টাকাটা নিয়ে গিয়ে ওই ঘরের আলমারিতে তুলে রেখে দিয়েছিলাম। নিজের হাতে আলমারির তালা বন্ধ করে চাবি রেখে দিয়েছিলাম বাবুর ঘরের বিছানার তলায়। আচ্ছা, চোরটা কোথা থেকে এসেছিল? দিব্যেন্দুবাবুর ঘরটা দোতলায়, তার মানে কোনোভাবে ব্যালকনি পর্যন্ত গিয়ে পৌঁছেছিল। কিন্তু তারপরে তো ঘরের দরজা খুলতে হবে, কিন্তু ঘরের দরজা রাত্রের বেলা হঠাৎ করে কেউ খুলে দেবে কেন? আমার মনে হয় ঘরের দরজা খোলার জন্য অপরাধী অন্য কোনো পথ অবলম্বন করেছিল। হতে পারে দাদা ভেবেছে যে মাধব কিংবা তারই কোনো চেনা কেউ এসেছে, আর সেই কারণেই সে কিছু না ভেবেই দরজাটা খুলে দিয়েছে। কিন্তু ব্যাপারটা যদি অনেক রাতের দিকে হয় তাহলে অত রাতে মাধবদা ছাড়া অন্য কারোর গলা শুনে দরজা খুলবেন কেন? বাবু একদম মাটির মানুষ ছিলেন,
বাবুকে রাতের বেলায় কেউ এসে তার দরজা ধাক্কা দিলে সে এমনি দরজা খুলে দেবে আমি জানি। সে কোনো কিছু নিয়ে অত ভাবে না, আর কারোর বিপদ দেখলে তিনি চুপ করে বসে থাকতে পারেন না। তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, আরও অনেক কিছু করতেন। কত বারণ করেছি, আমার কথা শুনতেন না। কিন্তু সেক্ষেত্রেও তো একটা প্রশ্ন থাকছেই। আলমারিতে টাকা ছিল, সেই কথাটা দিব্যেন্দুবাবু এবং তিনি নিজে ছাড়া অন্য কারোর জানার কথা নয়। তাহলে আচ্ছা, একবার চলুন তো ঘরটা দেখে আসি, চলুন। আবিরের সঙ্গে উপরে উঠে এলাম দোতলায়। পাশাপাশি দুটো ঘর রয়েছে। দোতলায় উঠতে উঠতে মনে হলো চোর যদি আসতে চায় তাহলে তাকে আলাদা করে কোনো কাজ করতেই হবে না। সিঁড়িটা একতলা থেকে বাইরের দিকে বেরিয়ে দোতলার বাইরের দিকে রয়েছে, অর্থাৎ একতলার ঘরের দরজা না খুলে একপাশে সিঁড়ি বেয়ে দোতলায় আরামসে চলে যাওয়া যায়। তার জন্য একটু কষ্ট করে সিঁড়ির একদিকে রেলিং ধরে উপরে উঠতে হবে। তবে আসল সিঁড়িটা কিন্তু ঘরের ভেতর থেকে বাইরের দিকে গেছে। বৃষ্টি হলে এই সিঁড়িটা বোধহয় ভেজে। কিন্তু এমন অদ্ভুতভাবে সিঁড়ি তৈরি করার কারণ একমাত্র ব্যালকনিটার জন্য। পুরোপুরিভাবে বাইরের দিকে লম্বাভাবে নেই, এর আর কোনো অন্য কারণ নেই। কথাটা আবির জিজ্ঞাসা করতে অনিন্দবাবু বললেন, আসলে বাড়িটা যখন তৈরি হয়েছিল তখন দোতলার কোনো পরিকল্পনা ছিল না। পরে দোতলা তৈরি করার পরে এদিকটা দিয়ে একটা লোহার সিঁড়ি লাগানো হয়। পরে আবার দাদাই জায়গাটা ভাঙিয়ে এদিক থেকে এসে এটা তৈরি করতে চেয়েছিল, ভেতর দিক থেকে। কিন্তু তা করতে হলে সমস্ত কিছু ভেঙে আবার তৈরি করতে হতো, তাই সে সমস্ত ঝামেলায় না গিয়েই এই কাজটা করা হয়। কিন্তু এই কাজটাই অপরাধীর কাজটাকে সহজ করে দিয়েছিল। সে বাইরের দিক থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়, আর তারপর বোধ হয় চুরি করে। কিন্তু পরিচিত ব্যক্তিদের মধ্যে এমন কেউ কি আছে যাকে দিব্যেন্দুবাবু চিনতেন এবং ভরসা করে সেদিন রাতে দরজা খুলে দিয়েছিলেন? আচ্ছা, পুলিশের পোস্টমর্টম রিপোর্ট নিশ্চয়ই এখনো আসেনি। অনিন্দবাবু মাথা নাড়লেন। তার মুখে একটা অদ্ভুত বিষণ্ণতা ছড়িয়ে রয়েছে। উপরের প্রথম ঘরের দরজাটা খোলা হলো। এটা দিব্যেন্দুবাবুর বসার ঘর বলা যায়। কয়েকটা বই, কাগজপত্র, আরো অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই ঘরে। পাশের ঘরটা শোয়ার ঘর। এখানেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেছিল। আর এই ঘরের আলমারির থেকে চুরি গিয়েছে সেই টাকাটা। প্রথম ঘরটা ভালো করে ঘুরে দেখলো আমি। তারপর দ্বিতীয় ঘরের দরজার কাছে আসতেই কি একটা ভেবে এগিয়ে গেল ব্যালকনির দিকে। ব্যালকনি দিয়ে ভালো করে বাইরের দিকে তাকিয়ে সমস্ত কিছু দেখে নিয়ে যখন ভেতরে ঢুকলো তখন আমি কেমন অবাক হয়ে গেছিলাম। দোতলার সেই ঘরের ভেতরে গিয়ে ঢোকে ওরা। আমি ব্যালকনির কাছে গিয়ে দাঁড়িয়ে দেখছিলাম এ বাড়ির উল্টো দিকে আর একটা বাড়ি আছে, সেটাও দোতলা বলে মনে হলো। ভেতর থেকে তখন আবির বলছে, এই ঘরেই দিব্যেন্দুবাবু সেদিন রাতে ছিলেন, এখানে তার মৃতদেহ পাওয়া যায়। আচ্ছা মাধব, সকালে কি হয়েছিল? সকালবেলা বাবু একটু হাঁটতে যেতেন, কখনো বাড়ির কাছাকাছি, কখনো বাইরে রাস্তা ধরে হাঁটতে যেতেন। তারপর অনেক সকাল হয়ে যেতে বাবু উঠছে না দেখে আমি উপরে এলাম। দুবার ডাকলাম, বাবু সাড়া দিল না। তারপরে দরজায় ধাক্কা দিয়ে দরজা খুলতে যাব, দেখি দরজাটা খোলা। আর সঙ্গে সঙ্গে ঘরের মেঝের দিকে চোখ পড়তেই দেখতে পেলাম বাবু সেখানে পড়ে আছে। অনিন্দবাবু, পোস্টমর্টমের আগে আপাতত পুলিশ মৃতদেহ দেখে কি বলছে? পুলিশ বলতে চাইছে যে মাথার ঠিক পেছনের দিকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল বোধহয়, কিন্তু খুন করার জন্য আঘাতটা করা হয়নি, কারণ মাথায় আঘাত পেয়ে হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেছিল দাদা। আর জ্ঞান হারিয়ে ফেলে মাটিতে পড়ে আবারও মাথায় একটা চোট লাগে। তার মানে একটা আঘাতের বদলে দুটো আঘাত। এই দ্বিতীয় আঘাতেই তার মানে তার মৃত্যুটা হয়েছিল। কিন্তু তবুও তো একটা খটকা থেকেই যাচ্ছে, তাই না? রাতের বেলা কাকে দরজা খুলে ভেতরে ঢুকতে দিলেন তিনি?
আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ভেতরে ঢুকিনি। তারপরে বাইরে বেরিয়ে এসে নিচে নেমে আবির বলল, আপনি তো এখন এখানেই আছেন, এ বাড়িতে টেলিফোন আছে দেখছি, প্রয়োজন হলে আমায় জানাবেন। তাছাড়া আমি যদি কিছু জানতে পারি অবশ্যই আপনাকে জানাবো। কিন্তু একটা কথা, আপনি চেষ্টা করুন সম্প্রতি আপনার দাদার সঙ্গে কারোর যোগাযোগ বেড়েছিল কিনা। আর মাধব, তুমি যার কথা বললে তোমার বাবুর বন্ধু, তার ঠিকানাটা আমায় একবার দাও তো। মাধব ঠিকানাটা দিল, কিন্তু আমাদের আর সেখানে যাওয়া হলো না। খোঁজ খবর করে জানা গেল মিস্টার রায়ের আন্ডারেই এই কেসটার দেখাশোনা চলছে। তাই আমরা থানায় গিয়ে পৌঁছলাম। বিকেলের দিকে মিস্টার রায়ের সঙ্গে যখন থানায় বসে আছি, মিস্টার রায় বললেন, একদম সহজই ব্যাপার। চোর চুরি করতে ঢুকেছিল, তার ঘরের দরজাটা কোনোভাবে খুলেছিল হয়তো। চোরের কাছে এমন অনেক কিছুই থাকে যেটা দিয়ে ওরা দরজা খুলতে পারে। তারপর বোধহয় চুরি করতে গিয়ে মাঝপথে বাধা পেয়ে দিব্যেন্দুবাবুকে খুন করেছে। এটা তো একদম জলের মতোই পরিষ্কার, তাই না? এই পরিষ্কার জলেই আমি সামান্য একটু নোংরা ফেলে দিচ্ছি। আপনার কথাই না হয় বুঝলাম, ধরছি চোর ওইভাবেই বাড়িতে এসে ঢুকেছিল। কিন্তু চোর কি করে জানলো ঠিক আলমারিতে ওইখানেই টাকাটা রয়েছে? পুলিশ তো সমস্ত কিছুই দেখেছে। পুলিশের কথা এবং অনিন্দবাবুর বক্তব্য সকলেই শুনেছে। ঘরের ভেতরটা অগোছালো কিংবা এলোমেলো হয়েছিল কিনা, কিংবা এমন কিছু ছিল না যাতে মনে হবে চুরি হয়েছে। এমনকি আপনি তো নিজেই বলেছেন, প্রথমে আপনি নিজেও বুঝতে পারেননি যে চুরি হয়েছে। এটা ঠিক কথা, ঘরের মধ্যে তেমন কিছুই হয়নি, কিন্তু চুরি তো হয়েছে। আর চোর তো সেই কারণেই এসে ওই বাড়িতে মানে দিব্যেন্দুবাবুকে খুনটা করেছে। আপনি যেমন ভাবছেন তেমনটা আর খুনের মধ্যে সামান্য পার্থক্য আছে। দেখুন, পুলিশ মনে করছে চুরিটা যে কোনো একটা সাধারণ চোর করেছে, কিন্তু চুরি করার সময় বাধা পেয়ে খুনটা করা হয়েছে দিব্যেন্দুবাবুকে। কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা উল্টো হয়েছে। চুরি যে করেছে সে দিব্যেন্দুবাবুকে চিনত এবং খুব ভালোভাবে জানতো দিব্যেন্দুবাবু কোথায় টাকাটা রেখেছে। টাকাটা নেওয়ার জন্য সে ঘরে এসছিল, কিন্তু কোনো একটা সময় বলতে পারেন যে দিব্যেন্দুবাবু ব্যাপারটা বুঝতে পেরেছিল। আবার এমনটাও হতে পারে যে না থাক, আপনি শুধু আমায় একটাই কথা বলুন, ওই ঘরে তল্লাশি করে মৃতদেহের সঙ্গে আর কিছু পেয়েছিলেন কিনা? মিস্টার রায় মাথা নাড়াতেই আবিরের মুখে আরেকটু চিন্তার ছাপ বাড়ল। মিস্টার রায় আবার বললেন, আপনার কি মনে হচ্ছে আবিরবাবু কাজটা কি করেছে? দেখুন, টাকার অঙ্কটা নেহাত কম নয়। সত্যি বলতে টাকাটা কত সে কথা আমি নিজেও জানি না। বাড়ির কাজের লোক মাধবও তো কিছু বলতে পারলো না, সে শুধু টাকার কথাই বলেছে। অর্থাৎ টাকার কথা একমাত্র জানতেন দিব্যেন্দুবাবুই। আচ্ছা, যে টাকাটা তাকে দিয়েছিল, মানে ওই যে দিব্যেন্দুবাবুর বন্ধু রয়েছেন যার বাড়ি কেনা বেচার ব্যাপারটা দিব্যেন্দুবাবুর মাঝে মাঝে দেখাশোনা করতেন, তার ব্যাপারে খোঁজ পাওয়া গেছে? তার বাড়িতে আমরা গিয়েছিলাম, খোঁজ খবর করার চেষ্টাও এখনো চলছে, কিন্তু সমস্যা হলো তিনি এখন এখানে নেই। তিনি বাইরে আছে ব্যবসার কাজে, তাকে বিভিন্ন সময় শহরের বাইরেই থাকতে হয়। আমরা তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু তার সাথে এখনো আমাদের যোগাযোগ করতে পারিনি। তবে উনি খুব শীঘ্রই বাড়িতে ফিরে আসবেন, এমন একটা কথা তার বাড়ির লোকেরাই জানিয়েছেন। আমার কিন্তু একটা ব্যাপারে খুব গভীরভাবে খটকা লাগছে। মনে হচ্ছে দিব্যেন্দুবাবুর এই বন্ধু শহরে ফিরে এলেই আমরা এই কেসে একটা না একটা আশার আলো দেখতে পাবো। তার আগে পর্যন্ত কিছুই দেখা যাবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্ট কত দূর? আপনি কি জানেন না এইসব ব্যাপারে একটু সময় লেগে যায়। আশা করছি আজকের মধ্যেই পোস্টমর্টম রিপোর্টটা হাতে পেয়ে যাব। তবে মৃত্যুটা কিন্তু ওই মাথায় আঘাতের জন্যই হয়েছে। পুলিশের অনুমান এবং মৃতদেহ দেখে মৃত্যুর কারণটা যেমন মনে হবে, পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর কারণ তেমনটা নাও হতে পারে। তবে এক্ষেত্রে পুলিশের অনুমান মাথার পিছনের দিকে আঘাতে নয়, সামনের দিকে আঘাতে মৃত্যুটা ঘটেছে। কিন্তু আমার অনুমান মাথার পিছনের দিকে আঘাতেই মৃত্যুটা হয়েছে। সামনে আঘাতটা হয়েছে তারপরে। হতে পারে সামনের আঘাতটা বেশি, কিন্তু তোমার এমন মনে হচ্ছে কেন? বলতে পারছি না। কিন্তু অনিন্দবাবুর মুখে ব্যাপারটা শোনার পর থেকেই একটা অদ্ভুত সম্ভাবনা আমার মাথায় উঁকি দিচ্ছে। আচ্ছা মিস্টার রায়, এমন ব্যাপার সম্প্রতি শহরের অন্য কোথাও ঘটেছে, কিংবা শহরের বাইরে কোথাও ঘটেছে? অন্যান্য থানাগুলোর সঙ্গে একবার কথা বলে দেখুন, যদি এমন কোনো খবর পাওয়া যায়। চুরি আর খুন কোথাও একসাথে হয়েছে কিনা এবং টাকার পরিমাণটা কত সেটা একটু খুঁজে বার করুন। আবিরের কথায় মিস্টার রায় বোধহয় অবাক হয়ে গেলেন। শুধু মিস্টার রায় কেন, আমি নিজেও অবাক হয়ে গেছিলাম।
হঠাৎ আবিরের মাথায় এটা কিসের ভূত চাপলো? হঠাৎ করে সে এমন এক ধরনের কেসের ব্যাপারে খোঁজ নিতেই বা বলছে কেন? যাই হোক, সেদিনের মতো বাড়িতে ফিরে এলাম। অনেক রাত পর্যন্ত দেখলাম আবির কি যেন করছে। খবরের কাগজের একটা পাতা সে যেন ভালো করে দেখছে। বুঝতে পারলাম খবরের কাগজটা বেশ পুরনো। পুরনো খবরের কাগজ আবির যে মাঝে মাঝে জমিয়ে রাখে সে কথা আমি জানি, তবে খুব গভীরভাবে কাজটা করছে দেখে আমি তাকে আর বিরক্ত করলাম না। বুঝতে পারছিলাম দিব্যেন্দু বাবুর খুন আর চুরির ব্যাপারটা আবিরকে গভীরভাবে নাড়া দিয়েছে। কিন্তু আবির কি সন্দেহ করছে? টাকাটা যে আলমারিতে ছিল সেটা একমাত্র জানতো মাধব, কিন্তু অনিন্দবাবুর কথায় মাধব তাদের বাড়িতে ছোটবেলা থেকে রয়েছে। তাহলে হঠাৎ করে মাধব এমন কাজ করতে যাবে কেন? মাধব যদি না করে তাহলে একমাত্র অনিন্দবাবুর পক্ষে ওই টাকাটা কোথায় আছে সেটা জানার সম্ভাবনা রয়েছে। যদিও তিনি যদি মিথ্যে কথা বলে থাকেন তাহলে মৃত্যুর আগে টাকার কথা তাকে বলেছেন, না হলে মাধব নিজেই বলেছে টাকাটা মৃত্যুর 2 দিন আগে তিনি এনেছিলেন। অর্থাৎ এই 2 দিনের মধ্যে যে কোনো সময় দিব্যেন্দুবাবু অনিন্দবাবুকে সেই কথাটা বলে থাকতেই পারে। এটা ভাবতে ভাবতেই আরো একটা অদ্ভুত সম্ভাবনা আমার মাথায় উঁকি দিল। আচ্ছা, দিব্যেন্দুবাবু হয়তো বিশ্বাস করে নিজের বন্ধুকে টাকার কথা বলেছিলেন, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সে কিছু করেনি তো? না না, সে নিজের টাকাই বাইরের কাউকে দিয়ে চুরি করাতে যাবে কেন? আর তাতে তার তো কোনো লাভ নেই। মোটিভই খুঁজে পাচ্ছি না। এসব ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন একটু দেরি করে ঘুম ভেঙেছিল। ঘুম থেকে উঠে আবিদের ঘরের দিকে এগোচ্ছি, এমন সময় বাইরে থেকে যেন ঘরের ভেতরে কার গলা শুনতে পেলাম। একটু গলা খাঁকড়িয়ে পর্দা ঠেলে ভেতরে ঢুকতেই আবির বলল, এই তো এসে পড়েছো। আলাপ করিয়ে দিচ্ছি, ইনি হলেন দিব্যেন্দুবাবুর সেই বন্ধু, অর্থাৎ যার বাড়ি কেনা বেচার ব্যাপারটা দিব্যেন্দুবাবু মাঝে মধ্যে দেখতেন। ওনার নাম রমাকান্ত হালদার। আর রমাকান্তবাবু ইনি হলেন... আরে আরে কি বলছেন? আপনাদেরকে আলাদা করে পরিচয় করিয়ে দিতে হয়? উনি হলেন সেই স্বনামধন্য লেখক যার বই আমি নিজেও পড়েছি। ওনার বইয়ের মাধ্যমেই তো আপনাদের বেশিরভাগ কেসের ব্যাপারে আমরা জানতে পেরেছি। ক্ষমা করবেন, ব্যবসার কারণে বেশিরভাগ সময় আমায় এখানে ওখানে থাকতে হয়, তবে বইপত্র পড়ার সামান্য নেশা আমার রয়েছে। আর সেটা করতে গিয়েই তো কুন্তলবাবুর সঙ্গে পরিচয় এবং আপনার ব্যাপারে এত গভীরভাবে জানা। কিন্তু তাই বলে যে আপনার কাছে এমনভাবে এসে পড়তে হবে সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি। সে কথা অনেকেই ভাবে না রমাকান্তবাবু, কিন্তু আসতে হয়। যাই হোক, কুন্তল যখন এসেই পড়েছে তখন কাজের কথাই বলা যাক। আপনি কি বলছিলেন বলুন। দেখুন, শুধুমাত্র দিব্যেন্দু যে আমার কাজকর্মগুলো করতো তেমন কিন্তু নয়। দিব্যেন্দু ছাড়া আরও বিভিন্ন লোক রাখা রয়েছে। পুরনো বাড়ি বেচা কেনা থেকে শুরু করে এই সমস্ত বাড়ি ভেঙে আবার নতুন বাড়ি তৈরি করে তা বিক্রি করা, এইসব অনেক কাজে আমি করে থাকি। এই কাজের জন্য বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন লোক রয়েছে। মাসখানেক আগে এখানে নয় যদিও আরেক জায়গায় আমারই একটি বাড়ি আমার এক লোক বিক্রি করেছিল। আমি তো থাকি না, তাই টাকা পয়সা তারা তাদের কাছেই রাখে। কিন্তু বাড়ি বিক্রি করার 3 দিনের মাথায় তার বাড়িতে চোর ঢুকে পড়ে। খুন হয়নি, কিন্তু চুরি হয়েছে। ঘরের জিনিসপত্র এলোমেলো হয় এবং বেশ কিছু দামি জিনিসের সঙ্গে সেই টাকাটাও তার বাড়ি থেকে চুরি হয়েছে। যদিও ব্যাপারটায় আমার প্রথমে একটু সন্দেহ হয়েছিল, পরে খোঁজ খবর করে জানতে পারি যে সত্যি সেই রাতে তার বাড়িতে চোর পড়েছিল। কেউ জখম না হলেও আমার অনেকটা টাকাই, বুঝতেই পারছেন। কি আর বলবো বলুন, কিছু তো আর করার নেই। সেই লোকের সঙ্গে আমার সম্পর্ক খুব একটা খারাপ নয়। তাছাড়া সে আমার প্রত্যেকটা কাজ করে থাকে বিশ্বস্ততার সঙ্গে। যদি ভাগ্যক্রমে এরকম একটা ঘটনা ঘটে যায় তাহলে তো আর তার দোষ নেই। তার মানে আপনি বলতে চাইছেন এমন একটা ঘটনা প্রায় মাসখানেক আগেও ঘটেছিল, কিন্তু সেক্ষেত্রে কেউ খুন হয়নি কিংবা কেউ আঘাত পায়নি। তাহলে এক্ষেত্রে দিব্যেন্দুবাবুর খুন হওয়ার কারণটা কি? আপনার কি মনে হয় এ ব্যাপারে? দিব্যেন্দু আমার বন্ধু। দেশ থেকে যখন এখানে এসে পড়ে তখন দিব্যেন্দুকে আমিও চিনতাম না প্রথমে। তার সঙ্গে আলাপ হয় একটা ব্যবসার কাজে। তারপর থেকেই আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়।
সত্যি বলতে কলকাতায় আমরা দুজনে একসাথেই এসেছিলাম। তা সে না হয় কম করে হোক প্রায় ওই 20 বছর আগে। আমি সমস্ত ব্যবসায় হাত পাকাই, আর দিব্যেন্দু তখন একটা লোহালক্করের ব্যবসায় ফিরেছিল। সে ব্যবসায় আমার সঙ্গী ছিল। তারপর সমস্ত ব্যবসা গুছিয়ে নিয়েছিল। বছর 5 আগে সবকিছু ছেড়ে দিয়ে ওই বাড়িটা কিনে সেখানে গিয়ে সে পড়ে। দিব্যেন্দুর কাছে যা আছে, মানে ওই যা টাকা পয়সা আছে, তাতে সে গোটা জীবন পায়ের উপর পা তুলে দিব্যি খেতে পারবে। কিন্তু আমার সেসব ভালো লাগে না। ব্যবসা করা এবং ব্যবসা সূত্রে এখানে ওখানে ঘুরে বেড়াতে আমার বেশ ভালোই লাগে। তাছাড়া পরিবারও তো আছে। দিব্যেন্দু বড় ভালো মানুষ, এই কারণে তাকে ব্যবসার ক্ষেত্রে মাঝে মাঝে ঠকতেও হয়েছে। কিন্তু আমার সঙ্গে ছিল বলে তেমন একটা সমস্যায় পড়েনি শেষের দিকে। কিন্তু আমার মনে হয় কেউ জানতে পেরেছিল তার কাছে ওই টাকাটা আছে, আর ওই টাকাটার জন্যই তার ঘরে ঢুকেছিল। না হলে ভেবে দেখুন আবিরবাবু, ঘরের মধ্যে সবকিছু আগের মতোই রইল, শুধু টাকাটা নিয়ে যাওয়ার সময় অপরাধী দিব্যেন্দুকে খুন করলো। টাকা আমার গেছে, তার শোক খুব বেশি নেই, কিন্তু দিব্যেন্দুকে যারা এভাবে মারলো তাদের আপনি ছাড়বেন না। দিব্যেন্দুর খুনি কে সেটা আমি জানতে চাই। অপরাধী শাস্তি পাবে, কিন্তু সমস্যাটা হলো এখনো এই কেসে আমি কোনো রকম লিড জোগাড় করতে পারিনি। তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি আমায় একটা কথা নিশ্চয়ই বলতে পারবেন, এই যে শেষে যে বাড়িটা বিক্রি হয়েছিল সেই বাড়িটা কার কাছে বিক্রি করা হয়েছিল, এবং যে টাকাটা দিব্যেন্দুবাবুর কাছে ছিল সেটাই বা কত পরিমাণ, মানে টাকার অঙ্কটা কত ছিল? বাড়ি বিক্রি হয়েছিল এক পার্টির কাছে। সে পার্টি এখানকার নয়, তবে টাকাটা সে কাকে দিয়েছিল সে ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না। টাকার পরিমাণ ছিল 50,000। বুঝতেই পারছেন, এই বাজারে 50,000 টাকা নেহাত কম নয়। যে বাড়িটা বিক্রি হয়েছিল সে জায়গা এবং বাড়িটাও বেশ বড়। ওই 50,000 টাকাটা আমি দিব্যেন্দুকে রাখতে বলেছিলাম। আমি ফিরে এলে ওর থেকে নিয়ে নেবো বলেছিলাম, কিন্তু তার আগে এসব হয়ে গেল। তার মানে খুনের মোটিভ হলো ওই 50,000 টাকা। কিন্তু কে কে জানতো যে দিব্যেন্দুবাবুর কাছে ওই 50,000 টাকা আছে? আপনি বাদে আর কে কে জানতো? যে টাকাটা দিয়েছিল সে তো জানতো। মানে আমি বলছি না যে পার্টির কাছে বাড়ি বিক্রি হয়েছিল তাদের মধ্যে কেউ কিছু করেছে, কিন্তু হতেও তো পারে তাদের কাছ থেকে খবরটা বাইরে কোথাও গিয়েছে। আর মাধব তো জানিয়েছিল, সেদিন সন্ধেবেলা হাঁটাহাঁটি শেষ করে আসার সময় টাকাটা নিয়ে এসেছিলেন দিব্যেন্দুবাবু। হয়তো এমন সহজভাবে এনেছিলেন যাতে কারো সন্দেহ না হয়। আচ্ছা, যে পার্টির সঙ্গে আপনার কথা হয়েছিল তার কথা মনে আছে? যদি কিছু মনে না করেন তাহলে একবার আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। বুঝতেই পারছেন, এই কেসের একটা সামান্য ব্যাপারও হাতে আসা মানে আমরা দিব্যেন্দুবাবুর খুনিকে খুঁজে বার করতে পারবো। পরদিন সকালে আমি, আবির, মিস্টার রায় আর রমাকান্তবাবু গিয়ে পৌঁছলাম এলাকার বাইরে একটা বাড়িতে। এটাই হলো এই লোকটির বাড়ি যেখানে দিব্যেন্দুবাবু এবং রমাকান্তবাবু এসেছিলেন। বাড়ি বিক্রির জন্য লোকটি রমাকান্তবাবুকে দেখেই চিনতে পারল। বলল, কি ব্যাপার, তুমি শহরে কবে এলে? তাই শুনেছিলাম বেশ কিছুদিনের জন্য তুমি নাকি শহর ছেড়ে বাইরে যাচ্ছ। গেছিলাম একটা বিশেষ কাজের জন্য, হঠাৎ করে আমায় আবার ফিরে আসতে হলো। আমার সঙ্গে যে এসেছিল তোমার কাছে, মানে আমার বন্ধু দিব্যেন্দু চৌধুরী, সে হঠাৎ করে মারা গেছে। কে বা কারা যেন তার ঘরে ঢুকে তাকে খুন করেছে। আর তাছাড়া যে টাকাটা তার কাছে ছিল, অথবা আপনি বাড়ি বিক্রি হিসেবে যে টাকাটা তাকে দিয়েছিলেন, সেই টাকাটা তার ঘর থেকে চুরি গেছে। আচ্ছা, টাকাটা আপনি কিভাবে পাঠিয়েছিলেন? এই কথায় লোকটি যেন একটু অবাক হয়ে গেল। তাছাড়া আমাদের সঙ্গে রয়েছে পুলিশ। এবার যেন সে একটু ভয় পেল। বলল, খুন, চুরি? দেখুন, আমি এসব কিছু জানি না। আমার ম্যানেজার আছে, আমার ম্যানেজার সব কিছু দেখে। আমার ম্যানেজারই টাকাটা পাঠিয়েছিল কাউকে দিয়ে। এই সুখরাম, এই সুখরাম। মোহনবাবুর ডাকে সাড়া দিয়ে সুখরাম বলে একজন বেরিয়ে এলো পাশের ঘর থেকে। বেশ ফিটফাট চেহারা, পরনের পোশাকে একটা বেশ পরিপাটি ভাব রয়েছে। মাথার চুল মাঝারি আকারের, চোখে চশমা, হাতে একটা খাতার মতো বেশ কি ছিল সেটাই সে দেখছিল বোধহয়। জি, আমায় ডেকেছিলেন?
এই যে সুখরাম, সেই দিন দিব্যেন্দু বাবুর কাছে টাকাটা তোমায় আমি পাঠাতে বলেছিলাম, সেই টাকাটা কার হাত দিয়ে তুমি পাঠিয়েছিলে? মুহূর্তের জন্য মনে হলো সুখরামের মুখটা কেমন যেন হয়ে গেল। সে ব্যাপারটা শুধু আমি নয়, আবিরও বোধহয় লক্ষ্য করেছিল। তবে সুখরাম মুহূর্তের মধ্যে ব্যাপারটা সামলে নিয়ে বলল, আমাদেরই একজন লোক গিয়েছিল, কিন্তু কেন, কিছু হয়েছে? তেমন কিছু নয়, শুধু যার কাছে টাকাটা ছিল তার বাড়িতে দুদিন পরেই চোর ঢুকেছিল এবং তার সঙ্গে তার খুনও হয়ে গেছে। এই মুহূর্তে আমরা খুনের তদন্ত করে চলেছি, তাই আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে সেটা বলতে পারেন। এরপরে পুলিশ ব্যাপারটা দেখবে, বুঝতেই পারছেন আশা করছি। আমি কিছু জানি না। আমি একজনকে টাকাটা দিয়েছিলাম দিয়ে আসতে, টাকাটাও সে পৌঁছে দিয়েছিল, কিন্তু সমস্যাটা হলো যাকে দিয়ে পাঠিয়েছিলাম সে তো এখন আমাদের এখানে নেই। নেই মানে? কোথায় গেছে? জানি না, 3 দিন থেকে সে তো আর কাজেই আসছে না। আচ্ছা মোহনবাবু, আপনার ব্যবসাটা ঠিক কিসের বলুন তো? দেখুন, রমাকান্ত বাবুর মতো আমিও বাড়ি কেনা বেচা করে থাকি। তাছাড়া এই সামনেই আমার একটা ছোট কারখানা আছে। কারখানাটা আমার এই ম্যানেজার সুখরামই দেখাশোনা করে। তাছাড়া বাকি সব কাজই ও দেখে, কিন্তু কেনা বেচার কাজ হলে তখন আমি কথা বলি। কিন্তু আপনাদের সমস্যার জন্য সত্যিই আমি দুঃখিত। সুখরাম, দেখো না যদি ওকে পাওয়া যায়। বুঝতেই তো পারছো, একটা খুন হয়ে গেছে। অল্প কথার মধ্যে কাজ মিটে গেল। সুখরামকে জানিয়ে দেওয়া হলো যে লোকটাকে সে টাকা দিয়ে পাঠিয়েছিল তার ব্যাপারে খোঁজ করতে, প্রয়োজন হলে পুলিশ তাকে সাহায্য করবে। কিন্তু আবিরকে এরপরে কেমন যেন শান্ত হতে দেখলাম। মোহনবাবুর কাছ থেকে বেরিয়ে আসার আগে সে বলল, আমার মনে হয় না তাকে আর পাওয়া যাবে। নিশ্চয়ই সেই কিছু করেছে, যদি আবার প্রয়োজন হয় আসবো। সোজা ওখান থেকে আমরা থানায় গিয়ে পৌঁছলাম। তখন আবিরের মুখ বেশ গম্ভীর। মিস্টার রায় তো সন্দেহ করছেন, রমাকান্তবাবু যে ব্যাপারটা কিছুই বুঝতে পারছেন না তা বোঝাই যাচ্ছে। আমি আর থাকতে না পেরে বললাম, আবির, ব্যাপারটা কি হলো বলো তো? কাউকে দিয়ে টাকাটা পাঠিয়েছিল জানার পর থেকে তুমি হঠাৎ করে ওরকম ভাবে চুপ করে গেলে কেন? আচ্ছা রমাকান্তবাবু, আপনার যে এলাকায়, মানে আপনি যে বলেছিলেন এর আগে আপনার আরও একজন চেনা লোকের একটা জায়গা বিক্রি হয়েছিল এবং তার বাড়ি থেকে টাকা চুরি যায়, সেটা তো আমি ঠিক বলতে পারবো না। তবে সে পার্টির সঙ্গে কথা বলেছিল ওই লোকটা নিজেই। আমি তখন সেখানে ছিলাম না, বেশ ভালো দাম পেয়েছিলাম, তাই আর না করতে পারিনি। আপনি একটা কাজ করুন, আমাকে ওই লোকটির ঠিকানা দিন, তার সঙ্গে আমি একবার কথা বলবো। আর রমাকান্তবাবু, আপনি কয়েকটা দিন আপনার বাড়ি থেকে বাইরে কোথাও বেরোবেন না, যেন সবাই মনে করে আপনি শহরে নেই। আবির যে মনে মনে কিছু একটা স্থির করেছে সেটা বুঝতে খুব একটা দেরি হলো না, কিন্তু আমি অবাক হলাম অন্য একটা কারণে। রমাকান্তবাবু যে শহরে নেই সেই কথাটা বাইরে প্রকাশ করে আবিরের কি লাভ হবে? সেদিন রাতের বেলা আবিরকে প্রশ্ন করতে সে বলল, গোটা ব্যাপারটা অনেক বড় বলেই মনে হচ্ছে কুন্তল। সামান্য 1-2 জনের কাজ এটা নয়, এর পেছনে অনেক কিছুই লুকিয়ে রয়েছে। কিন্তু একটা বড় মাথা বলে যাকে আমি সন্দেহ করছি, সে কি সত্যি এর পেছনে রয়েছে নাকি? আচ্ছা, তুমি কাকে সন্দেহ করছো? এই মুহূর্তে আমি সেটা বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে গোটা সব কিছুর পেছনে একটা চক্র রয়েছে। আর দিব্যেন্দুবাবুর খুনের পেছনে যে রয়েছে, 1 মাস আগে রমাকান্তবাবুর আরও একটি লোকের বাড়ির থেকে টাকা চুরি করার ব্যাপারেও সেই রয়েছে। এই খুনটা সে করতে চায়নি, কিন্তু কোনো কারণে সেটাও করতে হয়েছে। এবার সমস্যা হলো পাখিকে পাতা ফাঁদে পাওয়া যাবে কি করে। তার জন্য শুধু একটাই কাজ করতে হবে। কি করবে? চোখ রাখতে হবে। টোপ ছাড়া কোনোভাবেই এই পাখিকে ধরা যাবে না। আজ ফাঁদ পাতা থাকবে এবং সেই ফাঁদের কাছে পাখিকে আনার জন্য একটা টোপ ফেলতে হবে। এরপরে 3 দিন ধরে আবির কি করছে আমি জানি না। সকালে বেরিয়ে যায় সে, সন্ধেবেলা কিছু জিজ্ঞাসা করলে বলে, আর একটু সময় দাও, শিগগিরই সব ঠিক হয়ে যাবে। খুব শিগগিরই তুমি সব কিছু জানতে পারবে, একটু অপেক্ষা করো। অপেক্ষা করলাম। 4র্থ দিন সন্ধ্যের দিকে বাড়িতে এলো মিস্টার রায় আর রমাকান্তবাবু।
সন্ধ্যের সময় তাদের দেখে একটু অবাক হয়েছিলাম, কিন্তু আবির তাদের বসতে বলে পুটিরামকে চায়ের কথা বলে সামনে এসে বসল। আবিরের মুখে এখন আর আগের মতো চিন্তার ভাব নেই, তার বদলে তার মুখে একটা হাসি। আবিরবাবু, আপনি কিন্তু এখনো বললেন না যে গোটা ব্যাপারটা আপনি কিভাবে ধরতে পারলেন। আচ্ছা কুন্তল, প্রথমে তুমি বলো, তোমার কি মনে হয় এই সব কিছুর পেছনে আসলে কে রয়েছে? দেখো, তুমি নিজেই বলেছিলে একটা গোটা দল রয়েছে, অর্থাৎ এই সমস্ত কিছু, বাড়ি কেনা বেচা কিংবা টাকা পয়সা নেওয়া, এই সব কিছু কেউ লক্ষ্য রেখেছিল। আর যারা লক্ষ্য রেখেছিল তারাই হয়তো বাড়িতে আক্রমণ করেছে। তুমি আগেই বলেছো দিব্যেন্দুবাবুকে খুন করা ওদের লক্ষ্য ছিল না, ওদের লক্ষ্য ছিল শুধু চুরি করা। কিন্তু চুরি করতে ঢুকে খুনের ব্যাপারটা কি করে হলো সেটা আমার জানতে কৌতূহল হচ্ছে। আমার তো মনে হয় আবিরবাবু প্রথম দিনই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, তাই না? চা চলে এলো, আমরা চায়ের কাপে চুমুক দিলাম। তারপর আবির বলল, দেখুন রমাকান্ত বাবু, দিব্যেন্দুবাবুর খুনের খবরটা পেয়ে তার বাড়িতে সমস্ত কিছু দেখতে গিয়ে আমার একটাই কথা মনে হয়েছিল, তার বাড়ির দোতলায় ঢোকাটা খুব সহজ। প্রথমত ব্যালকনি দিয়ে আসা যায়, দ্বিতীয়ত ওই সিঁড়ি দিয়ে খুব সহজেই ওপরে উঠে যাওয়া যায়। কিন্তু সমস্যা হলো এত রাতে যদি কেউ বাইরে থেকে এসে দরজায় ধাক্কা দেয়, তাহলে সেখানে দিব্যেন্দুবাবু সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে এমন কাউকে থাকতে হবে যাকে দিব্যেন্দুবাবু খুব ভালোভাবে চেনে। রাতের বেলা কেউ, এমন গভীর রাতেও যদি ওই ঘরের দরজায় এমন কেউ এসে ধাক্কা দেয় যাকে দিব্যেন্দুবাবু সন্দেহ করবেন না, সেটা হলো একমাত্র মাধব। কিন্তু মাধবদা তো এত রাতে ওপরে যায়নি। এই কথাটা আমি নিজেও খুব ভালোভাবে জানি, কিন্তু ওই সময় এমন কেউ উপরে গিয়েছিল যে খানিকটা মাধবের গলায় কথা বলতে পারে। অন্তত রাতের বেলা ঘুমন্ত দিব্যেন্দুবাবুকে দরজা খোলার জন্য মাধবের গলার মতো নকল করতে পারলে এমন কেউ উপরে গিয়েছিল। তার মানে যে ডেকেছিল সে মাধবদার গলায় ডেকেছিল? ঠিক, মাধবের গলায় কেউ ডেকেছিল, আর দিব্যেন্দুবাবু ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে কেউ একজন ভারী কিছু দিয়ে তার কপালের সামনে আঘাত করে। পুলিশ প্রথমে যেটা সন্দেহ করেছিল সেটা খানিকটা ঠিক, আবার খানিকটা ভুল। সামনের দিকের মাথায় আঘাতে খুন হয়নি, হয়েছে পেছনের দিকের আঘাতে। কিন্তু পেছনের দিকের আঘাত হয়েছে মেঝেতে পড়ে যাওয়ার জন্য। হয়তো সামনের দিকের মাথায় আঘাত করে তাকে সামান্য সময়ের জন্য অজ্ঞান করে কিংবা হাত পা বেঁধে তারপর ঘর থেকে চুরি করে নিয়ে যাওয়াটাই ওদের পরিকল্পনা ছিল। কিন্তু দিব্যেন্দুবাবুর ঘুমন্ত অবস্থায় বোধহয় মাথায় ধাক্কাটা খেয়ে ছিটকে পড়ে মেঝেতে পড়ে যায়, আর তাতেই মাথার পেছনে আঘাত লেগে তিনি মারা যান। আর চোর তো জানে কোথায় আছে জিনিসটা, তাই খুব বেশি সময় লাগেনি। এখানে আসল সমস্যাটা হলো অপরাধী কি করে জানলো যে টাকাটা ওখানে আছে। এক্ষেত্রে খুব সহজ একটা ব্যাপার হলো অপরাধী কিংবা অপরাধীর সঙ্গে পরিচিত কেউ নিশ্চয়ই এর আগেও দিব্যেন্দুবাবুর বাড়িতে এসেছিল। সে নিশ্চয়ই দেখেছে টাকা পয়সা কিংবা অন্যান্য প্রয়োজনের জিনিসপত্র ওইখানেই রাখে দিব্যেন্দুবাবু। একটা কথা ভালো করে ভেবে দেখো, দিব্যেন্দুর ওপর ঘরে অন্যত্র কিন্তু টাকা পয়সা ছিল, এবং দামি জিনিস যে সামান্য কিছু ছিল না সে কথা কিন্তু নয়। অথচ অপরাধী শুধুমাত্র ওই টাকাটাই নিয়ে গেল, অর্থাৎ তাকে যে টাকাটা পাঠিয়েছে সে তাকে ওই টাকাটা নিয়ে যাওয়ার জন্যই বলেছিল। তার মানে বাইরে থেকেই কেউ চোরকে পাঠিয়েছিল এই বাড়িতে টাকাটা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেটাকে এবার রমাকান্ত বাবুর কথা বলি। বাড়ির কেনা বেচার ব্যবসা অনেক দিন ধরে, তাই বিভিন্ন জায়গায় তার বিভিন্ন লোক রয়েছে। মাঝে এই খুনের আগে তারই একজন লোক অন্য একটি এলাকায় এই মোহনবাবুরই একটি বাড়ি বিক্রি করেন। মোহনবাবুরই একজন চেনা লোক কিনেছিলেন, অর্থাৎ রমাকান্ত বাবুর হয়ে যেমন দিব্যেন্দুবাবু দালালের কাজ করতেন, ঠিক তেমনি মোহনবাবু একটা থার্ড পার্টির কাজ করেন, যাতে কেনা বেচা দুটো পার্টিকে তার ওই ম্যানেজার সুখরাম সমস্ত বিষয়টা বুঝিয়ে দেয়। তার মানে সুখরাম সবকিছুই জানতো, কোন সময় তাকে টাকা দেওয়া হয়েছে। একদম ঠিক, একমাত্র সুখরাম জানতো কখন কাকে টাকা দেওয়া হয়েছে, এবং সুখরাম টাকাটা এমন কাউকে দিয়ে পাঠাতো যে টাকা দেওয়ার ফাঁকে খুব সহজেই বাড়িটা দেখে আসতো, এবং তার ফাঁকে হয়তো এটাও দেখে আসতো যে টাকাটা কোথায় রাখা হয়েছে।
1 মাস আগেই যে বাড়িতে চুরি হয় সে বাড়িতে আমি খোঁজ নিয়ে জেনেছি সেই রাতে কেউ ছিল না, তাই সুযোগ বুঝে সে অন্য জিনিসও পরিষ্কার করে দিয়েছিল যাতে চট করে নজরটা সেদিকে না পড়ে। কিন্তু দিব্যেন্দুবাবুর বাড়িতে যে টাকাটা আছে সেটা দিব্যেন্দুবাবু ছাড়া আর কেউ জানতেন না, এবং সে টাকার পরিমাণ কত সে ব্যাপারটা দিব্যেন্দুবাবু অন্য কাউকে বলেছিল কিনা এসব ব্যাপারে হয়তো সুখরাম নিশ্চিত ছিল না। সে ভেবেছিল দিব্যেন্দুবাবু এখন এখানেই আছেন, কিন্তু রমাকান্ত বাড়িতে নেই, তাই রমাকান্ত বাবুর আসার আগে টাকাটা সরিয়ে ফেলতে পারলে দিব্যেন্দুবাবুকে ফাঁসিয়ে দেওয়া যাবে, তাছাড়া তার কাজটা তো হয়ে যাবে। কিন্তু মাঝখানে যে দিব্যেন্দুবাবু টাকার কথাটা মাধব এবং রমাকান্ত বাবুকে জানিয়ে রেখেছেন সে ব্যাপারটা হয়তো সে খবর নিতে ভুলে গিয়েছিল, তাই তার পাঠানো সেই লোকটি তার বাড়ি দেখে যায় এবং সুযোগ বুঝে টাকাটা চুরি করে নিয়ে যায়। কিন্তু তার মাঝে এই ঘটনাটা ঘটিয়ে দেয়। তাই জন্য সুখরাম বলেছিল যে লোকটিকে দিয়ে সে টাকা দিতে পাঠিয়েছে সে লোকটি আর আসেনি। লোকটি কারখানাতে ছিল, কিন্তু ঘটনাটা যে এমনভাবে ঘটবে সেটা বোধহয় সে নিজেও বুঝতে পারেনি, তাই খুনের খবরটা পেয়ে সুখরাম মুহূর্তের জন্য চমকে গিয়েছিল। কিন্তু তাহলে বাবু ওকে ধরলেন কি করে? 3টে দিন সময় নিয়েছিলাম আমি ওই কারণে। ছদ্মবেশে আমি প্রথমে দেখা করলাম মোহনবাবুর সঙ্গে, একটা বাড়ি বিক্রি আছে বলে জানালাম। সে বাড়িটা রমাকান্ত বাবুর নিজের, এবং রমাকান্ত বাবুরই আরও একটা বাড়িতে আমি পুলিশের 2জন কনস্টেবল নিয়ে থাকতে শুরু করলাম 2 দিনের জন্য। টাকাটা আমার খুব তাড়াতাড়ি প্রয়োজন, এমনভাবে 1 দিনের মধ্যে সমস্ত কাজ ছেড়ে সুখরামকে টাকা পাঠিয়ে দিতে বললাম। সুখরামের লোক যখন টাকা নিয়ে আমার কাছে এলো তখনই ওদের বুঝিয়ে দিলাম যে আমি 2 দিনের মধ্যে এখান থেকে চলে যাব, যাতে ওই 2 দিনের মধ্যে সেখানে সে চুরি করতে আসে। সন্ধে পর্যন্ত সেখানে থাকলেও রাতের আগে আমি সুযোগ বুঝে সেখান থেকে চলে আসতাম। কাল রাতে যখন সে বাড়িতে ঢুকে পড়লো চুরি করার জন্য তখন কনস্টেবলদের হাতে ধরা পড়ল। তাছাড়া মিস্টার রায় তো নিজেই সেখানে উপস্থিত ছিলেন আমার জায়গায়। হ্যাঁ, এমন করে গোটা ব্যাপারটা যে ভেবেছেন সেটা কিন্তু আমরাও ভাবতে পারিনি। তার মানে সুখরাম প্রথমে বাড়ি বিক্রি করে টাকা দিত, তারপরে সেই টাকা আবার চুরি করিয়ে নিত নিজের কাছে। কিন্তু মোহনবাবু কি এর সঙ্গে জড়িয়ে আছেন? আমার সেটা মনে হয় না, কারণ মোহনবাবু এর সঙ্গে জড়িয়ে থাকলে গোটা ব্যাপারে মোহনবাবু প্রথমে ভয় পেলেন, কিন্তু আমাদের সঙ্গে কথা বলার সময় মোহনবাবুকে একবারও ভীত বলে মনে হয়নি। তাছাড়া এমন কাজ করার প্রয়োজন পড়বে বলে তার মনে হয় না। আমি খোঁজ নিয়ে দেখেছি এই এলাকায় এবং আশেপাশের এলাকায় আরও অনেক সম্পত্তি রয়েছে তার। তাছাড়া তার কারখানা থেকে মাসে বেশ ভালো টাকা আয় হয়। সুখরাম তার কাছে কাজে ঢুকেছে সম্প্রতি। মাস 2 আগে যে ম্যানেজার ছিল সেই ম্যানেজারের হঠাৎ অসুস্থতার জন্য সুখরাম তার কাছে আসে, এবং সুখরাম এখানে এসেই বোধহয় এই সমস্ত কিছু শুরু করেছিল। সুখরামের আগের জায়গাতেও খোঁজ নিয়ে দেখেছি তার ব্যাপারে, তার আশেপাশের লোকেদের বেশ কিছু অভিযোগ রয়েছে তার ব্যাপারে। তাছাড়া এখন তো সুখরাম নিজেই সব স্বীকার করেছে। তার মানে সামান্য কটা টাকার জন্য আমার দাদাকে এইভাবে মরতে হলো আবির্বাবু? যদি দাদা টাকাটা নিজের কাছে না রাখতো তাহলে তো এমন কিছুই হতো না। এ কারণেই হয়তো বলে টাকার জন্য বড় বড় বিপদ নেমে আসে মাঝে মাঝে। একবার ভেবে দেখুন, বাড়িটাও রমাকান্ত বাবুর, টাকাটাও রমাকান্ত বাবুর, শুধু দিব্যেন্দু বাবুর কাছে সেটা কয়েকদিনের জন্য ছিল, আর সেই কারণেই এমন একটা ব্যাপার ঘটে গেল। অনিন্দুবাবুর মাথা নিচু হয়ে এসেছিল। মাধবের চোখে জল চিকচিক করতে দেখলাম। এরপরে মিস্টার রায় সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল। ঘর ফাঁকা হয়ে গেছে। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পরিকল্পনাটা একবার ভেবে দেখেছো? টাকা দিয়ে দেওয়া এবং সেই টাকা আবার চুরি করে আনা। মোহনবাবু কিছুই জানে না। তখন মোহনবাবু জানলে এমন কাজে কখনোই সুখরামকে থাকতে দিতেন না। মাথায় রাখবে, সঠিক পথে ব্যবসা করে মানুষ ভালোভাবে উন্নতি করতে পারে। পথ ভুল করলে উন্নতি হয়তো আসে, কিন্তু সেটা বেশি দিন ঠাঁই হয় না। সুখরামের কথাই একবার ভাবো, হয়তো প্রায় 1 লক্ষ টাকা হাতাতে পেরেছে, কিন্তু শেষে কি হলো? ধরা তো পড়তেই হলো, তাই না? যাই হোক, আজকে কেসটার সমাধান যখন ভালোই ভালোই হয়েছে তাই ভালো। কিন্তু তোমার বৌঠানের কি খবর বলো তো? দাদার বাড়ি থেকে কি আর আসবে না? ফোন করেছে নাকি? আমি হেসে বললাম,
সে যাওয়ার সময় ফোন করে গেছে আবির, তুমি তাকে আনতে না গেলে সে কিছুতেই ফিরবে না। আবির একটু দীর্ঘশ্বাস ফেলল, আর সেই দীর্ঘশ্বাসের মাঝে বুঝতে পারলাম আবির রায়ের সমাধান করা কেসের চেয়েও জটিল কেস বোধ হয় আবির রায়ের এখন মস্তিষ্কের মাঝে ধারণ করে রয়েছে।